হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আজকের রসায়ন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে অনেক বেশি স্বাগত। তোমরা আশা করি এখনই অলরেডি লাইভ ক্লাসটি জয়েন করেছো। তোমাদের বন্ধু যারা এখনো এই লাইভ ক্লাসটিতে জয়েন করতে পারেনি তাদেরকে এখনই ফটাফট শেয়ার করে জানিয়ে দাও যে আজকের লাইভ ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। এবং অবশ্যই নিজেদের জেলার নাম এবং তোমাদের ক্লাস, অর্থাৎ তুমি কি ক্লাস 9 এ পড়ছো নাকি ক্লাস 10 এ পড়ছো তা লিখতে কিন্তু অবশ্যই ভুলবে না। কমেন্ট সেকশনে খুব চটপট আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের আজকের এই লাইভ ক্লাসটিতে জয়েন করেছো এবং তুমি কোন ক্লাসে পড়ো, ক্লাস 9 নাকি ক্লাস 10। এবং অবশ্যই এখনই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে আজকের লাইভ ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। আজকের এই রসায়ন লাইভ ক্লাসে আমরা মূলত দুইটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ, প্রথম অধ্যায় অর্থাৎ রসায়নের ধারণা, অর্থাৎ রসায়ন নিয়ে খুবই প্রাথমিক কিছু আলোচনা করব আমরা আমাদের প্রথম অংশটিতে। এবং প্রথম অংশে আরেকটি চ্যাপ্টার রয়েছে অর্থাৎ চ্যাপ্টার 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, যেখানে আমরা পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি অলরেডি তোমরা প্রায় 70 জন এই লাইভ ক্লাসটিতে জয়েন করে ফেলেছো। তোমরা তোমাদের বন্ধুদেরকে এখনই জানিয়ে দাও যে আজকের লাইভ ক্লাসটি শুরু হয়ে গিয়েছে, তারা যেন আর দেরি না করে, তারা যেন চলে আসে আমাদের আজকের এই লাইভ ক্লাসটিতে। সো আমরা তাহলে আমাদের আজকের লাইভ ক্লাসটি শুরু করছি। প্রথমেই আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ রসায়নের ধারণা। আমরা রসায়নের শুরুর দিনগুলোর কথা বলবো, অর্থাৎ কিভাবে এই রসায়নের ব্যবহার শুরু হলো। রসায়নের ব্যবহার শুরু হয় ঠিক 5000 বছরেরও আগে। 5000 বছরেরও আগে ভারতবর্ষে রসায়নের ব্যবহার শুরু হয়। তখন বিভিন্ন কাপড়ে রং ব্যবহার করার জন্য দেখা যায় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তারা ব্যবহার করত। সেখান থেকে এই ভারতবর্ষ থেকে এই রসায়নের যাত্রা শুরু। এরপর দেখা যায় যে অন্যান্য সভ্যতা, তোমরা নিশ্চয়ই জানো যে আরো অনেক সভ্যতা আছে, রোম সভ্যতা, মিশরীয় সভ্যতা, দেখা যায় অন্যান্য সভ্যতাতেও এই রসায়নের ব্যবহার শুরু হয়ে যায়। আমরা সবাই এই নামটি সম্পর্কে পরিচিত, আলকেমি। নিশ্চয়ই তোমরা অনেকে দি আলকেমিস্ট মুভিটি দেখেছো বা আলকেমির নাম শুনেছো, এবং তোমরা জানো যে রসায়ন এবং আলকেমি এই কথাগুলো খুবই ওতপ্রোতভাবে জড়িত। এই আলকেমি কথাটা কোত্থেকে এসেছে? এসেছে হচ্ছে মিশরীয় সভ্যতা থেকে। আলকেমি বোঝাতে, আলকেমি শব্দটি দ্বারা মূলত মিশরীয় সভ্যতাকে বোঝানো হয়। কারণ কি? কারণ দেখা যায় যে যদিও ভারতবর্ষে এই রসায়নের ব্যবহার শুরু হয়, পরবর্তীতে মিশরীয় সভ্যতায় এই রসায়নের ব্যাপক ব্যবহার চলতে থাকে। বিশেষ করে বিভিন্ন ধাতুর নিষ্কাশন, বিশেষ করে বিভিন্ন মূল্যবান ধাতু যেমন স্বর্ণ, তামা বা কপার ইত্যাদি ধাতুর নিষ্কাশন কাজে দেখা যায় মিশরীয়রা ব্যাপকভাবে এই রসায়নের ব্যবহার শুরু করে। এবং এই ব্যবহার তারা প্রায় 4500 বছর আগেই শুরু করে ফেলে। স্বর্ণ আহরণ সহ বিভিন্ন মূল্যবান ধাতু আহরণের জন্য তারা রসায়নের ব্যবহার শুরু করে। আর আজকে এই মিশরীয় সভ্যতার 4500 বছর আগে ব্যবহারের পর আরো 4500 বছর পরে, অর্থাৎ বর্তমানে 2017তে বিভিন্ন শিল্প কারখানায় বিপুল পরিমাণে রাসায়নিক পদার্থ ব্যবহার হচ্ছে। এবং তোমরা জেনে অবাক হবে কোন দেশ কত বেশি শিল্পোন্নত তা যাচাই করার জন্য একটি রাসায়নিক যৌগের ব্যবহারের উপর নির্ধারণ করা হয়। অর্থাৎ একটি বিশেষ রাসায়নিক পদার্থের ব্যবহারের উপর নির্ভর করে নির্ধারণ করা হয় কোন দেশ কত বেশি শিল্পোন্নত। এবং সেই রাসায়নিক পদার্থটি হচ্ছে এই সংকেত বিশিষ্ট H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের ব্যবহারের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়
কোন দেশ কত বেশি শিল্পোন্নত। যে দেশ যত বেশি এই অ্যাসিডটি ব্যবহার করে সে দেশ তত বেশি শিল্পোন্নত। সো এইভাবে হচ্ছে রসায়নের যাত্রা শুরু ভারতবর্ষ থেকে বর্তমানে পৃথিবীর প্রত্যেকটি দেশে। আমাদের দৈনন্দিন জীবনে রসায়ন, আমরা দৈনন্দিন জীবনে কিভাবে রসায়নের ব্যবহার দেখতে পাই। নিশ্চয়ই তোমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলো আশা করি তোমরা সবাই পরিচিত। নিশ্চয়ই এই ছবিগুলোর নাম তোমাদের কাছ থেকে জানতে চাওয়ার কোনো প্রশ্নই হয় না। প্রথমেই আমাদের অনেক অনেক পছন্দের একটি ফল যার নাম আম। বাম পাশে আমি একটা ছবি দিয়েছি, নিশ্চয়ই এটি কাঁচা আমের ছবি। নিশ্চয়ই তোমরা অনেকেই কাঁচা আম খেতে পছন্দ করো এবং অনেকে আবার পাকা আম খেতে পছন্দ করো। এই যে কাঁচা আম থেকে পাকা আমের এই যে কনভার্সন, এই যে পরিবর্তন, এটি কিভাবে হয়? এটি এক ধরনের রাসায়নিক পরিবর্তন। তোমরা কি কেউ আমাকে বলতে পারবে যে এই যে ফল পাকে তার জন্য কোন রাসায়নিক পদার্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে এই যে কাঁচা ফল থেকে পাকা ফলের এই যে রূপান্তর, তার জন্য কোন এমন একটি রাসায়নিক পদার্থ আছে যা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে এই কাঁচা আম থেকে পাকা আমের পরিবর্তনের জন্য কোন রাসায়নিক পদার্থটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা অনেকেই অলরেডি হচ্ছে আনসার করতে শুরু করেছো। নাজমুল রানা, তুমি সঠিক আনসার দিয়েছো, বাকিরা অনেকে আনসার দিচ্ছে। আসো আমরা একটু উত্তরটি জেনে নিই। এই যে একটি কাঁচা ফল থেকে একটি পাকা ফলের রূপান্তর, তার জন্য এক ধরনের হরমোন খুবই গুরুত্বপূর্ণ। আমরা হরমোন বলতে যে জিনিসটি বুঝি সেটা হচ্ছে ইনসুলিন, যেটি আমাদের মানব দেহে কাজ করে। কিন্তু এই যে বিভিন্ন উদ্ভিদ, আম গাছ আমরা জানি একটি উদ্ভিদ, এই উদ্ভিদের জন্য এক ধরনের হরমোন কাজ করে যাকে বলা হয় ফাইটো হরমোন। ফাইটো কথাটির মানে হচ্ছে উদ্ভিদ এবং হরমোন, অর্থাৎ যে হরমোনটি উদ্ভিদে কাজ করে সেটি হচ্ছে ফাইটো হরমোন। এবং এমন একটি ফাইটো হরমোন আছে যা কাঁচা ফল থেকে পাকা ফলে রূপান্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার নাম হচ্ছে ইথিলিন। তার নাম হচ্ছে ইথিলিন। তোমরা কেউ কি আমাকে ইথিলিনের সংকেত বলতে পারবে যে ইথিলিনের সংকেত কি? এই ইথিলিন যৌগটি হচ্ছে কাঁচা ফল থেকে পাকা ফলে পরিবর্তনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাকে খুবই চটপট এখনই আমাকে জানিয়ে দাও ইথিলিনের সংকেত কি? আশা করি তোমরা অনেকেই উত্তরটি জানো, তবুও আমি উত্তরটি বলে দিচ্ছি। ইথিলিন এর সংকেত হচ্ছে C2H4। আমি যদি গাঠনিক সংকেত দেখাই তাহলে সেটি হবে CH2 ডাবল বন্ড CH2। এই যে যৌগটি আছে সেটি একটি ফাইটো হরমোন যা কাঁচা ফল থেকে পাকা ফলে রূপান্তরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে রাসায়নিক পরিবর্তন সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ফল খাই এই ফল পাকার জন্য এই রাসায়নিক পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি ছবি আমি দেখতে পাচ্ছি, নিশ্চিত তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটি লোহা আছে এবং লোহার উপর যে জিনিসটি পড়েছে তার নাম হচ্ছে মরিচা। এই মরিচাও হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন এবং মরিচাকে রসায়নের ভাষায় যেভাবে প্রকাশ করা হয় তা হচ্ছে Fe2 মরিচাকে রসায়নের ভাষায় যেভাবে প্রকাশ করা হয় তা হচ্ছে Fe2O3 ইনটু n সংখ্যক পানির অণু, অর্থাৎ Fe2O3 এর সাথে n সংখ্যক পানির অণু যখন কেলাস পানি হিসেবে থাকে
তখন সেটিকে বলা হয় মরিচা। এই মরিচা যে তৈরি হয় সেটিও এক ধরনের রাসায়নিক পরিবর্তন। আরেকটি বিষয় সেটি হচ্ছে মোমবাতির জ্বলন। তোমরা অনেকেই হয়তোবা মোমবাতি এখন বর্তমান সময়ে দেখোনি, কিন্তু আগে যখন অনেক লোডশেডিং হতো তখন মোমবাতি ব্যবহার করা হতো। এই মোমবাতির যে গলছে বা মোমবাতি যে জ্বলছে সেটিও এক ধরনের রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ আমাদের বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে রসায়ন ওতপ্রোতভাবে জড়িত। আমরা এরপর যদি রসায়নের পরিধি দেখতে চাই, যে আমাদের জীবনে রসায়নের পরিধি কতটুকু, আমরা যদি দেখতে চাই তাহলে দেখব যে আমাদের ঠিক ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমাদের একেবারে অফিস যাওয়া, সেই অফিস থেকে আসা, সব কাজেই রসায়ন ওতপ্রোতভাবে জড়িত। আমি এখানে বেশ কিছু ছবি দেখানোর চেষ্টা করেছি। প্রথমেই চিন্তা করো, আমরা ঘুম থেকে উঠে কি করি? আমরা ঘুম থেকে উঠে প্রথমেই নিঃশ্বাস নিই, রাইট? আমরা এই যে নিঃশ্বাস নিচ্ছি, বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করছি, এই অক্সিজেন কিন্তু এক ধরনের রাসায়নিক পদার্থ। এরপর ধরো সকালে ঘুম থেকে উঠে তুমি পানি খেলে, এই পানি কি? পানিও তো এক ধরনের রাসায়নিক পদার্থ যার সংকেত হচ্ছে H2O। এরপর আমরা নাস্তা করি, অনেকেই হয়তো একটু বেশি খাওয়া দাওয়া করো, কেউ কম খাওয়া দাওয়া করো, কিন্তু চিন্তা করো আমরা যে এই যে খাবার খাই, এই খাবার সবগুলোই কিন্তু রাসায়নিক পদার্থ। এরপর মনে করো তোমার অফিস আছে বা স্কুলে যাব আমরা, তখন আমরা আমাদের জামা কাপড় পরে, তারপর ঘড়ি হাতে দিয়ে, তারপর গাড়িতে করে আমরা স্কুলের জন্য রওনা হলাম। এই যে আমাদের শার্ট বা প্যান্ট, সেটা কোত্থেকে তৈরি হয়েছে? বিভিন্ন ধরনের তন্তু এখানে কাজ করে। এই তন্তু কোত্থেকে পাওয়া যায়? এই তন্তু পাওয়া যায় হচ্ছে গাছ থেকে, উদ্ভিদ থেকে। এই তন্তুও কিন্তু এক ধরনের রাসায়নিক পদার্থ। এরপর আমরা যে হাতে ঘড়ি দিচ্ছি বা গাড়িতে করে যাচ্ছি, সেখানে দেখা যায় আমাদেরকে ঘড়ির ভিতরে যে ব্যাটারি আছে বা গাড়ির যে ব্যাটারি আছে, এগুলোও কিন্তু রাসায়নিক পদার্থ দিয়েই তৈরি। তার মানে চিন্তা করো, আমাদের ঠিক ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমরা স্কুল বা অফিসে যাচ্ছি বা ফিরে আসছি, প্রত্যেকটি কাজে এই রসায়ন আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকছে। এরপর রসায়নের অনুসন্ধান যদি আমরা করতে চাই, রসায়ন নিয়ে যদি আমরা পড়াশোনা করতে যাই বা রসায়নের অনুসন্ধান করে আমরা যদি নতুন কোনো আবিষ্কার করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমত আমাদেরকে যে বিষয়টি নিয়ে আমরা রিসার্চ করব, সেই বিষয়টি সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে, অর্থাৎ ওই বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। বিষয়বস্তু নির্ধারণ হয়ে গেলে সেই বিষয়বস্তু সম্পর্কে আমাদেরকে জ্ঞানার্জন করতে হবে এবং আমাদেরকে একটি কর্ম পরিকল্পনা আনতে হবে, অর্থাৎ কিভাবে আমরা আমাদের ওই গবেষণা কাজটি চালাবো। কর্ম পরিকল্পনা যদি ঠিক হয়ে যায়, তারপর আমরা আগে একটি ফলাফল সম্পর্কে একটি আগাম ধারণা নিয়ে নেব, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইপোথেসিস। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় হাইপোথেসিস। অর্থাৎ আমরা একটি হাইপোথেসিস দাঁড় করাবো যে আমাদের ফলাফল এমন হতে পারে। হাইপোথেসিস যখন হয়ে যাবে, এরপর আমরা এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ চালাবো এবং পরীক্ষণের পর আমরা বিভিন্ন ধরনের উপাত্ত সংগ্রহ করব, অর্থাৎ আমরা রেজাল্ট দেখার চেষ্টা করব এবং সেই উপাত্ত বিশ্লেষণ করব। এমন হতেই পারে যে আমরা যে উপাত্ত পেলাম সেটা আমাদের আগাম ধারণার সাথে মিলে গেল বা আমাদের মনোপুষ্ট হলো, অর্থাৎ আমরা সেই উপাত্ত নিয়ে সন্তুষ্ট। তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণে চলে যাব, অর্থাৎ আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব। কিন্তু এমন হতেই পারে যে আমরা যে রেজাল্টটি পেলাম, আমরা যে উপাত্ত পেলাম, সেটা নিয়ে আমি সন্তুষ্ট না, আমি আবারও পরীক্ষণ করতে চাই। তাহলে আমি আবারও কর্ম পরিকল্পনা করব, আবারও আগাম ধারণা করব বা হাইপোথেসিস দাঁড় করাবো, আবারও এক্সপেরিমেন্ট করব এবং রেজাল্ট আমি অ্যানালাইসিস বা উপাত্ত বিশ্লেষণ করব। অর্থাৎ এখানে পুরোপুরি একটি সার্কেল কাজ করে। এই সার্কেল কাজ করার পর যখন আমরা আমাদের রেজাল্ট নিয়ে যখন আমরা সন্তুষ্ট হয়ে যাই, তখন আমরা আলটিমেটলি একটি সিদ্ধান্ত গ্রহণ করি যে এই হচ্ছে আমাদের ওই রসায়নের যে অনুসন্ধান, তার ফলাফল। এভাবেই রসায়নে একটি গবেষণা কাজ চালানো হয়। রসায়নের গবেষণা কাজ যখন আমরা চালাতে যাব, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যাবরেটরি, অর্থাৎ যেখানে আমরা আমাদের যে কাজগুলো আছে বা আমাদের যে এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ আছে, সেগুলো আমরা চালাবো।
এক্সপেরিমেন্ট যখন আমরা করতে যাব তখন দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করি এবং সেই রাসায়নিক পদার্থ নিয়ে যখন আমরা কাজ করি তখন দেখা যায় বেশ অনেক ধরনের সাইন আমরা দেখতে পাই। আমাদের পরীক্ষার জন্য এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ পর্যন্ত আমরা যাই বললাম সবই হচ্ছে বিভিন্ন ধরনের আগের কথাবার্তা, হিস্ট্রি বা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা রসায়নকে ব্যবহার করতে পারি বা কাজে লাগাতে পারি সেই কথাবার্তা। কিন্তু আমাদের তো পরীক্ষায়ও পাস করতে হবে, পরীক্ষায় ভালো করতে হবে, সেজন্য আমরা এই বিষয়টি একটু জোর দেওয়ার চেষ্টা করব। আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করতে যাব বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিয়ে আমাদেরকে কাজ করতে হয় এবং দেখা যায় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের গায়ে এই বিভিন্ন ধরনের সাইন বা চিহ্ন আমরা দেখতে পাই। এই সাইন বা চিহ্নগুলোর মানে কি এবং এই সাইন বা চিহ্নগুলো দেখলে আমাদেরকে আসলে কি করা উচিত সেটাই আমাদের এখনকার আলোচনা। এবং এই অংশটি আমাদের পরীক্ষায় এমসিকিউ বা অবজেক্টিভ পার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যে সাইনটি দেখতে পাচ্ছ নিচে লেখাই আছে যে এর মানে হচ্ছে বিস্ফোরক পদার্থ। এর মানে হচ্ছে বিস্ফোরক পদার্থ। তোমরা কি কেউ আমাকে কমেন্টে জানাতে পারবে যে বিস্ফোরক পদার্থের উদাহরণ, অর্থাৎ তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও বিস্ফোরক পদার্থের উদাহরণ কি হতে পারে। তোমরা আমাকে এখনই কমেন্ট করে জানিয়ে দাও যে বিস্ফোরক পদার্থের উদাহরণ কি হতে পারে। বিস্ফোরক পদার্থ, আমরা রসায়নে যে রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করি তার মধ্যে একটি পদার্থ আছে যার রাসায়নিক সংকেত H2O2, যার নাম হাইড্রোজেন পারঅক্সাইড। সেটি এক ধরনের বিস্ফোরক পদার্থ এবং হাইড্রোজেন পারঅক্সাইড যেখানে আছে সেখানে এই সাইনটি থাকে। পরের যে সাইনটি আছে সেটি দেখো তোমরা, একটি ফ্লেম বা একটি শিখা রয়েছে। এর মানে হচ্ছে সেখানে রয়েছে দাহ্য পদার্থ, অর্থাৎ যে ধরনের পদার্থ অনেক সহজেই জ্বলে সেই ধরনের পদার্থ হয়তো বা আছে। যেমন কি হতে পারে? যেমন হতে পারে পেট্রোলিয়াম, বা হতে পারে কেরোসিন, এরকম বিভিন্ন পদার্থ থাকতে পারে। অর্থাৎ যেই পদার্থগুলো খুব সহজেই জ্বলে সেই পদার্থ যেখানে থাকে সেখানে এই সাইনটি থাকে। পরের পদার্থটি একটু তোমরা যদি খেয়াল করো দেখবে যে এখানেও শিখা রয়েছে, কিন্তু তার মাঝখানে একটি সাইন রয়েছে যা হচ্ছে অক্সিজেন। যেখানে এই সাইনটি রয়েছে তার মানে হচ্ছে সেখানে অক্সিজেন সহযোগে দহনের একটি বিষয় রয়েছে এবং ডেফিনেটলি এটি মেন করে বা এটি ইন্ডিকেট করে যে সেখানে জারক পদার্থ রয়েছে, অর্থাৎ যা জারণ ঘটাতে পারে এমন কোন পদার্থ সেখানে রয়েছে। আমাদেরকে খুবই সাবধানে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষায় আমাদের এই বিষয়গুলো আসে, এমসিকিউতে আসে নিচের এই পদার্থটির জন্য নিচের কোন সাইনটি প্রযোজ্য, বা কোন একটি সাইন দেখিয়ে বললো যে এই সাইনটির আসলে মানে কি। তাই আমাদেরকে এই সাইন এবং তাদের সংশ্লিষ্ট অর্থ এবং এক্সাম্পল এই বিষয়গুলো পরীক্ষার জন্য খুবই ভালোভাবে মনে রাখতে হবে। এরপর আমরা যদি দেখতে চাই পরের সাইনগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব বাম পাশে একটা সাইন আছে স্কাল, এবং তারপর আরেকটা সাইন আছে মানুষ আছে, এবং মাঝখানে ঠিক ফুসফুসের জায়গায় দেখা যাচ্ছে ব্লাস্ট হচ্ছে, এবং আরেক জায়গায় আছে গাছপালা এবং মাছ মারা যাচ্ছে। অর্থগুলো খুব সহজেই বোঝা যায়। চিন্তা করো, যেখানে স্কাল সেখানে মানে হচ্ছে সেখানে নিশ্চয়ই কোনো বিপদজনক পদার্থ রয়েছে, এমন কোন পদার্থ যা আমরা যদি শ্বাসের সাথে আমরা গ্রহণ করি তাহলে আমাদের মৃত্যুর ঝুঁকি পর্যন্ত থাকতে পারে, সেখানে এই সাইনটি থাকতে পারে। তাহলে যেখানে এই সাইন থাকবে সেখানে যাওয়া আমাদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এরকম সাইন যুক্ত জায়গায় যাওয়া কখনোই উচিত না। এবং তোমরা দেখবে যেখানে হাই ভোল্টেজ, যদিও এটি রসায়নের সাথে যুক্ত না, যেখানে উচ্চ ভোল্টেজ থাকে, অত্যন্ত উচ্চ ভোল্টেজের যখন বিদ্যুৎ থাকে তখন দেখবে এই সাইনটি সেখানে থাকে, কারণ উচ্চ ভোল্টেজে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই সাইনের মানে হচ্ছে বিপদজনক। এই সাইন যেখানে আছে সেখানে যাওয়াটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। এরপর যেটি আছে দেখো তোমরা, একটি মানুষ আছে এবং ফুসফুসের জায়গাতে সেখানে একটি ব্লাস্ট হয়েছে, এরকম একটা অবস্থা। এর মানে হচ্ছে সেখানে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আমরা যখন রসায়নের ল্যাবরেটরিতে কাজ করি তখন একটি পদার্থ রয়েছে যার নাম হচ্ছে ইথিডিয়াম ব্রোমাইড।
যার নাম হচ্ছে ইথিডিয়াম ব্রোমাইড। এই ইথিডিয়াম ব্রোমাইডটি ক্যান্সারের জন্য দায়ী হতে পারে। এই ইথিডিয়াম ব্রোমাইড যদি কেউ গ্রহণ করে তার ক্যান্সার পর্যন্ত হতে পারে। অর্থাৎ যে সকল পদার্থ ব্যবহার করলে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থাকে সেই সকল পদার্থের গায়ে এই রকম সাইন থাকে। অর্থাৎ এই সাইনটি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির সংকেত। পরেরটি খুব সহজেই বোঝা যাচ্ছে যে এখানে পরিবেশ এবং পরিবেশের মধ্যে যে মাছ রয়েছে সেটি মারা যাচ্ছে, তার মানে এই সাইনটি যেখানে আছে তার মানে হচ্ছে ওই পদার্থটি পরিবেশের জন্য ক্ষতিকর। এরপর আরেকটি সাইন রয়েছে যেটা আই থিংক তোমরা সবাই এটার সাথে পরিচিত, এই সাইনটি, এবং অনেক জায়গায় বিশেষ করে বিভিন্ন মেডিকেলে, ঢাকা মেডিকেল কলেজে বা তোমরা যদি পিজি হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন ওই পোরশনটিতে বা নিউক্লিয়ার মেডিসিনের জায়গায় তোমরা গিয়ে থাকো তাহলে দেখবে সেখানে এই সাইনটি রয়েছে। এর মানে হচ্ছে যেখানে এই সাইনটি রয়েছে সেখানে তেজস্ক্রিয় রশ্মি বিদ্যমান, অর্থাৎ সেখানে কোনো না কোনো ভাবে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার সম্মুখীন তোমরা হতে পারো। এবং তেজস্ক্রিয়তা তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এটা হচ্ছে ডিএনএ এর মিউটেশনের জন্য দায়ী। তেজস্ক্রিয়তা ডিএনএ এর যে মিউটেশন বা পরিবর্তন যে কারণে আমাদের ক্যান্সার এর মতো মৃত্যুর জন্য দায়ী রোগ হতে পারে, তেজস্ক্রিয়তা সেই ডিএনএ এর মিউটেশনের জন্য দায়ী। এবং ডেফিনেটলি যেখানে এই সাইনটি রয়েছে সেখানে প্রবেশ করা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। কেন বিভিন্ন মেডিকেলে এই সাইনটি থাকে? কারণ সেখানে একটি আয়োডিনের আইসোটোপ ব্যবহার করা হয় যার নাম হচ্ছে আয়োডিন 131। আয়োডিন 131 এরকম একটি আইসোটোপ ব্যবহার করা হয় যেটি তেজস্ক্রিয়, এবং সেখান থেকে গামা রশ্মি সহ অন্যান্য যে তেজস্ক্রিয় রশ্মিগুলো রয়েছে সেগুলো বের হয়। সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। যেহেতু তেজস্ক্রিয় রশ্মি রয়েছে সেই জন্য দেখা যায় বিভিন্ন মেডিকেলে, বিশেষ করে মেডিকেলের নিউক্লিয়ার মেডিসিন অংশে এই সাইনটি থাকে। এবার আসো আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখলাম, বিশেষ করে আমাদের পরীক্ষার জন্য যেই জিনিসটি জরুরি সেই বিষয়টি আমরা সেই সংক্রান্ত কিছু প্রশ্ন আমরা দেখে নিই যে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রশ্নটির জন্য যদি একটু খেয়াল করো যে একটি ড্রামে ক্লোরিন আছে, নিচের কোন সাংকেতিক চিহ্নটি ড্রামের গায়ে থাকবে? প্রথমে এই সাইনটি, এই সাইনটি, এই সাইনটি এবং এই সাইনটি। আমি নাম দিচ্ছি, এটি হচ্ছে এ, বি, সি এবং ডি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও তো যে এই চারটির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর। তোমরা আমাকে এখনই চটপট এই অ্যানসারটি জানিয়ে দাও। অলরেডি তোমরা আশা করি অ্যানসার করতে শুরু করেছো এবং আমার ধারণা তোমরা সবাই উত্তরটি করতে পারবে যে এই ড্রাম যেখানে ক্লোরিন আছে, যেখানে ক্লোরিন রয়েছে সেটির জন্য কোন সাংকেতিক চিহ্নটি থাকবে। অলরেডি অনেকেই উত্তর দেওয়া শুরু করেছো। রাসেল, শফিউল, তারপর রাসেল মাহমুদ, দিলশাদ, দিশা, সাইফুল, শান্ত, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। এটি অবশ্যই উত্তর হবে বি। কারণ কি? কারণ ক্লোরিন একটি জারক পদার্থ। ক্লোরিন একটি জারক পদার্থ এবং আমরা জানি যেটি জারক পদার্থ তার গায়ে এই সাইনটি থাকে, কারণ এটি হচ্ছে জারক পদার্থের জন্য সাংকেতিক চিহ্ন। এরপর আমরা আরেকটি প্রশ্ন দেখি, ঠিক একই রকম একটি প্রশ্ন, যে একটি ড্রামে টিএনটি আছে, একটি ড্রামে টিএনটি রয়েছে, তার গায়ে কোন সাংকেতিক চিহ্নটি থাকবে? তোমরা হয়তোবা অনেকেই টিএনটি সম্পর্কে পরিচিত না, বাট একটু চিন্তা করো, পরীক্ষা যদি এই প্রশ্নটি আসতো তাহলে তুমি কোন উত্তরটি দিতে? এ, বি, সি নাকি ডি? তোমরা আমাকে এখনই আবারও কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও যে এই চারটির মধ্যে কোনটি হবে আমাদের উত্তর। অলরেডি অনেকেই তোমরা উত্তর করতে শুরু করেছো। সাদিক, তুমি উত্তর করেছো, উত্তর হবে ডি। অন্যরাও উত্তর করতে শুরু করো তোমরা। দিলশাদ, দিশা, তুমি বলেছো ডি। রোহান, তুমি বলেছো ডি। আসলে আমরা একটু দেখে নিই যে ঠিক এই প্রশ্নটি যদি আমাদের এসএসসি পরীক্ষায় আসতো তাহলে আমরা যে উত্তরটি দিতাম সেটি আসলে ঠিক হতো নাকি ভুল হতো। টিএনটি আমরা অনেকেই এই নামটি জানি না, কিন্তু যারা টম এন্ড জেরি কার্টুন দেখেছো তাদের এই সংকেতটি জানার কথা। টিএনটি তার ফুল ফর্ম হচ্ছে ট্রাই
নাইট্রো টলুইন। এর ফুল সম্পূর্ণ নাম হচ্ছে ট্রাই নাইট্রো টলুইন। এবং তোমরা অনেকে হয়তো বা জেনে থাকবে ডাইনামাইট, দুঃখিত, ডাইনামাইট যেটি রয়েছে বিস্ফোরক দ্রব্য, আলফ্রেড নোবেল যার আবিষ্কর্তা, সেই ডাইনামাইটের উপাদান হচ্ছে এই টিএনটি বা ট্রাই নাইট্রো টলুইন। তাহলে আমি তোমাদেরকে ক্লু দিয়ে দিলাম যে টিএনটি হচ্ছে ডাইনামাইট এর উপাদান। তাহলে এই ক্ষেত্রে টিএনটি যদি কোনো ড্রামে থাকে তাহলে কি উত্তরটা আদৌ ডি হবে? ডেফিনেটলি এই উত্তরটা ডি হবে না। তাহলে এবার যারা তোমরা উত্তরটা ডি করেছো, এবার এই তিনটি অপশনের মধ্যে তোমরা আমাকে বলে দাও তো যে এই তিনটি অপশনের মধ্যে কোনটি হতে পারে আমাদের উত্তর। অনেকে তোমরা উত্তর করছো তারেক, শান্ত, বাকিবুল্লাহ, এক্সিলেন্ট। তোমরা উত্তরটি অনেকেই সঠিক করেছো। যারা করনি আশা করি তারাও বুঝতে পেরেছো যে উত্তরটি আসলে হবে এ, কারণ টিএনটি যেটি ডাইনামাইটের উপাদান এবং ডাইনামাইট হচ্ছে একটি বিস্ফোরক দ্রব্য, ডাইনামাইট হচ্ছে একটি বিস্ফোরক দ্রব্য, সুতরাং অবশ্যই উত্তরটি হবে এ, ডি হবে না, উত্তরটি হবে এ। সুতরাং নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের প্রশ্নের প্যাটার্নটা কেমন। আমাদেরকে বলতে পারে এই পদার্থটি রয়েছে, তার জন্য কোন সাইন থাকতে পারে, উল্টো ভাবে সাইনগুলো দেয়া থাকতে পারে, বলতে পারে এই সাইনের জন্য নিচের কোন পদার্থটি প্রযোজ্য। জাস্ট একটু চিন্তা করো, আমরা যদি পদার্থটি যদি ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমাদের উত্তরটা ভুল হতেই পারে। সুতরাং খুব সাবধান। আমাদেরকে প্রথম চ্যাপ্টার থেকে যদি পরীক্ষার জন্য কোনো কিছু গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেটি হচ্ছে এই অংশটুকু, যেখানে আমাদেরকে বিভিন্ন সাংকেতিক চিহ্ন নিয়ে আলোচনা করতে হবে। আমাদের সাংকেতিক চিহ্ন থাকতে পারে, আমাদেরকে পদার্থ ডিটেক্ট করতে হবে, উল্টো ভাবে পদার্থ দেয়া থাকলে সাংকেতিক চিহ্ন ডিটেক্ট করতে হবে। আশা করি পরীক্ষার এমসিকিউতে এই বিষয়টি নিয়ে আর কারো কখনোই ভুল হবে না। আমাদের প্রথম চ্যাপ্টার নিয়ে আমাদের আলোচনা মোটামুটি শেষ। আমরা এরপর চলে যাব হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তোমরা এখনো যারা আমাদের এই ভিডিওটি শেয়ার করনি এবং যারা শুধুমাত্র নিজেরাই না বরং তোমাদের বন্ধুদেরকে নিয়ে ক্লাস করতে আগ্রহী, তারা এখনই শেয়ার বাটনটিতে প্রেস করো এবং আমাদের ক্লাসটি যে হচ্ছে সেটি তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। আমরা এখন শুরু করব দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ পদার্থের অবস্থা। আমরা এখন আলোচনা করতে যাব পদার্থের অবস্থা নিয়ে। পদার্থের অবস্থা তোমরা আমাকে বলে দাও তো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তো পদার্থের অবস্থা মূলত কয়টি? মূলত কয়টি হচ্ছে পদার্থের অবস্থা? সংখ্যাটি কত? 1, 2, 3 নাকি 4? এই বিষয়টি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে এখনই জানিয়ে দাও। আমাকে জানিয়ে দাও যে তোমাদের কি মনে হয় পদার্থের কয়টি অবস্থা রয়েছে। আমরা এখন এই পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব এই লাইভ ক্লাসটিতে প্রশ্নের উত্তর দিতে। ইন কেস যদি উত্তর করতে না পারি তাহলে আজকে 9টার সময় যে আমাদের লাইভ ক্লাস আছে তার শুরুতে সেই প্রশ্নের অবশ্যই উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। তাহলে তোমাদের প্রশ্ন যদি থেকে থাকে তাও তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর আমাকে উত্তরটি জানিয়ে দাও যে পদার্থের অবস্থা ঠিক কয়টি। অলরেডি তোমরা অনেকে উত্তর করেছো। দিলশাদ, দিশা, রয়, প্রাচী, রোহান তোমরা উত্তর করেছো 3, আবিদ হাসান তুমি উত্তর করেছো 4। আমরা আসলে একটু দেখে নেই পদার্থের কয়টি অবস্থা রয়েছে। এখানে 4টি ছবি রয়েছে। এখানে 4টি ছবি রয়েছে। পদার্থের অবস্থা আসলে কতটি? প্রথম যে চিত্রটি রয়েছে সেটা বলাই বাহুল্য, সেটি হচ্ছে পদার্থের, দুঃখিত, প্রথম যে চিত্রটি রয়েছে সেটি হচ্ছে পদার্থের কঠিন অবস্থা। এরপর যেটি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যেখানে খুব ভালোভাবে স্ট্রাকচার ওয়েতে তারা অবস্থান করতেছে, অর্থাৎ মলিকিউল গুলো, যে অণুগুলো রয়েছে খুবই সুশৃঙ্খল ভাবে অবস্থান করছে, সেটি হচ্ছে কঠিন অবস্থা। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে অণুগুলো একটা আরেকটার থেকে একটু ছোট ছোট অবস্থান করতেছে, এটি হচ্ছে পদার্থের তরল অবস্থা। এবং তারপর যেটি আছে সেখানে পদার্থগুলো একটি থেকে আরেকটি খুবই দূরে দূরে অবস্থান করতেছে বা একটি থেকে আরেকটি খুবই স্বাধীনভাবে অবস্থান করছে, সেটি হচ্ছে পদার্থের বায়বীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা। সুতরাং তোমরা যারা 3 উত্তর করেছো ডেফিনেটলি তোমাদের উত্তর অবশ্যই কারেক্ট, যে পদার্থে রয়েছে 3টি মূল অবস্থা। এই 3টি অবস্থায় হচ্ছে পদার্থের প্রধান 3টি অবস্থা।
কিন্তু দেখা যায় এই তিনটি অবস্থা ছাড়াও পদার্থের চতুর্থ আরেকটি অবস্থা রয়েছে, যা সাধারণভাবে আমরা কেউ এই পৃথিবীতে দেখতে পাই না। সেটি কি? সেটির নাম হচ্ছে প্লাজমা অবস্থা। কোথায় পাওয়া যায় এই প্লাজমা অবস্থা? প্লাজমা অবস্থায় পাওয়া যায় মহাকাশে, যেখানে অনেক ধরনের মহাজাগতিক যে রশ্মিগুলো রয়েছে সেগুলো অত্যন্ত শক্তি সম্পন্ন, এবং সেখানে দেখা যায় পদার্থগুলো আয়নিত হয়ে যায়, আইদার পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ অবস্থায় থাকে। অর্থাৎ অত্যন্ত উচ্চ তাপমাত্রায় মহাজাগতিক রশ্মির প্রভাবে দেখা যায় পদার্থের অণু পরমাণুগুলো এরকম আয়নিক অবস্থায় বিরাজ করে। সেই অবস্থাকেই বলা হয় হচ্ছে পদার্থের প্লাজমা অবস্থা। অর্থাৎ যারা উত্তর করেছে 4 তারাও কিন্তু কারেক্ট। কিন্তু আমাদের বইতে এখন যেহেতু আমরা ছোট ক্লাসে আছি, 9, 10 এখনো আছি, আমরা এই তিনটি অবস্থা নিয়ে আলোচনা করি। অর্থাৎ আমরা পদার্থের যে তিনটি প্রধান অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়, এই তিনটি অবস্থা নিয়ে আমাদের 9, 10 এর ক্লাসে আলোচনা করি। পরবর্তীতে যখন তোমরা আরো হায়ার ক্লাসে যাবা, অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে উঠবে, তখন দেখবে তোমরা প্লাজমা অবস্থা সম্পর্কে কিছুটা তোমরা জানতে পেরেছো। সুতরাং যারা 3 উত্তর করেছো তারাও কারেক্ট, যারা 4 উত্তর করেছো তারাও কারেক্ট। আসো এরপর আমরা একটু দেখে নেই যে এই যে পদার্থের বিভিন্ন অবস্থা, তার সাথে কণাসমূহের গতিতত্ত্ব বা কাইনেটিক্স থিওরি অফ পার্টিকেলস, তার সম্পর্ক কি। কণার গতিতত্ত্ব অনুযায়ী পদার্থের এই অবস্থাগুলোকে ব্যাখ্যা করা যায়। কণার গতিতত্ত্ব অনুসারে পদার্থের এই অবস্থাগুলোকে ব্যাখ্যা করা যায়। আমরা যতই বেশি তাপ দিব ততই দেখা যাবে পদার্থের তাপমাত্রা বাড়ছে। আমরা তাপ বাড়াচ্ছি, তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা যত বেশি বৃদ্ধি পায় ততই দেখা যায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কণাসমূহের যে গতিশক্তি তা বৃদ্ধি পায়। আমি আবারও বলছি, আমরা যতই বেশি তাপ দেই ততই তাপমাত্রা বাড়তে থাকে, আর যতই তাপমাত্রা বাড়তে থাকে ততই কণাসমূহ অর্থাৎ পদার্থের যে অণু পরমাণু রয়েছে সেই কণাসমূহের গতিশক্তি বা কিনেটিক এনার্জি সেটা অনেক বেশি বৃদ্ধি পায়। যতই কণাসমূহের গতিশক্তি বৃদ্ধি পায় দেখা যায় তারা একজনের সাথে মারামারি শুরু করে, এবং মারামারি শুরু করে তারা তাদের বন্ধন কিছু পরিমাণে ভেঙে ফেলে। যতই দেখা যায় যে আরো সে তাপ পাচ্ছে, তাপমাত্রা বাড়ছে, ততই দেখা যায় তাদের মধ্যকার বন্ধন আরো ভেঙে যাচ্ছে। এক পর্যায়ে তারা একে অপর থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে বিচরণ করতে থাকে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের কঠিন অবস্থা। যতই আমরা তাপ দিচ্ছি সেটি তরল অবস্থায় পরিণত হচ্ছে, তাদের মধ্যকার যে আন্তঃআণবিক দূরত্ব তা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বল তা কমতে থাকছে। যতই আমি আরো তাপ দিচ্ছি ততই দেখা যাচ্ছে যে তাদের মধ্যকার যে বন্ধন সেটা আরো ভেঙে যাচ্ছে, তাদের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল আরো কমে যাচ্ছে এবং দূরত্ব আরো বেড়ে যাচ্ছে, যার ফলে আমরা দেখতে পাই পদার্থের বায়বীয় অবস্থা। অর্থাৎ এটি হচ্ছে কণার গতিতত্ত্ব, যে তাপ বাড়ালে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে কণাসমূহের গতিশক্তি বাড়বে, যতই কণাসমূহের গতিশক্তি বাড়বে ততই তারা কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয় এই অবস্থার দিকে তারা ধাবিত হবে। এটি হচ্ছে আমাদের কণার গতিতত্ত্ব, যা দিয়ে আমরা পদার্থের যে তিনটি অবস্থা তা ব্যাখ্যা করতে চেষ্টা করি। কণার গতিতত্ত্ব যখন আমাদের চলে গেল, এরপর আমরা দেখব হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। সেটি কি? ব্যাপন বা ডিফিউশন সেটি আমরা বোঝার চেষ্টা করব। ব্যাপন, নিশ্চিত আমরা ব্যাপন বা ডিফিউশন শব্দটি সম্পর্কে পরিচিত। আমরা আজকে একটি লাইভ ক্লাসে একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখার চেষ্টা করব যে ব্যাপন আসলে কি। তোমরা আমাকে একটু জানিয়ে দাও তো যে ব্যাপনে এই উচ্চ ঘনত্ব এবং নিম্ন ঘনত্বের মধ্যে সম্পর্ক কি। ব্যাপনে উচ্চ ঘনত্ব থেকে কি নিম্ন ঘনত্বের দিকে যায়? যদি তোমরা মনে করো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে পদার্থ সমূহ যায় তাহলে তোমরা লিখবে 1, আর যদি তোমরা মনে করো নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যায় তাহলে তোমরা উত্তর করবে 2। তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে 1 নাকি 2 কোনটি হবে ব্যাপন।
তোমরা আমাকে জানিয়ে দাও যে কোনটি হবে ব্যাপন। আমরা একটি এক্সপেরিমেন্ট দেখার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই অনেকে সকালে উঠে চা খাও বা বিকালে চা খাও বা সন্ধ্যায় চা খাও। এই চা খাওয়া বা চা খেতে গিয়ে আমরা যে টি ব্যাগের ব্যবহার করি সেটি খুবই কি বলবো আমাদের ব্যবহারিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপনের উদাহরণ। একটু চিন্তা করো, আমরা যখন চিন্তা করি যে এই গরম পানি, এখানে একটি গরম পানি আছে, তার মধ্যে যখন আমরা এই টি ব্যাগটি ডুবাই তখন আমরা দেখতে পাই, একটু সময় নিলে তোমরা দেখতে পাবে, দেখো একটি রং আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, একটি রং আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। এটি হচ্ছে সম্পূর্ণরূপে ব্যাপনের একটি উদাহরণ। এটি হচ্ছে সম্পূর্ণরূপে ব্যাপনের একটি উদাহরণ। আমরা যতই, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে কালার ছড়িয়ে পড়ছে। এটি হচ্ছে ব্যাপনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদাহরণ। কি হয় এখানে? এখানে দেখা যায় যে আমরা যে টি ব্যাগটি দেখতে পাই সেখানে চায়ের পাতা রয়েছে, উচ্চ ঘনত্ব রয়েছে সেখানে, আর বাইরে যে পানি সেখানে কোনো কিছুই নাই, চায়ের যে পাতা ছিল সেটি কিছুই নেই, অর্থাৎ নিম্ন ঘনত্ব। দেখা যায় যে যখনই আমরা গরম পানিতে চায়ের পাতাটি ডুবাচ্ছি তখন পদার্থের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে একটি পদার্থের বিচরণ হয়, যেন তারা সমানভাবে পুরো পানির মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এই বিষয়টি হচ্ছে ব্যাপন। অর্থাৎ ব্যাপন হচ্ছে পদার্থের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে যে তাদের যে গতি, সেটি হচ্ছে মূলত ব্যাপন বা ডিফিউশন। এবং এই ব্যাপন বা ডিফিউশন সেটা তিন ধরনের পদার্থ, অর্থাৎ কঠিন, তরল বা বায়বীয়। আমরা যে তিন ধরনের পদার্থ জানি, তিন ধরনের পদার্থের ক্ষেত্রে এই ব্যাপনটি হতে পারে। এরপর আমরা যদি চিন্তা করি ব্যাপনের সাথে আরেকটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত, সেটি হচ্ছে অনুব্যাপন বা নিঃসরণ। সেটি হচ্ছে অনুব্যাপন বা নিঃসরণ। তাহলে অনুব্যাপন কি? তোমরা বাম পাশের ছবিটি দেখছো যে খুব সুন্দরভাবে একটি বেলুন ফুলানো, এবং আমরা যদি এই বেলুনটিকে একদিন বা 2 দিন রেখে দিই তাহলে দেখা যাবে যে বেলুনটির এই অবস্থা। এই যে পরিবর্তন হচ্ছে সেটি আসলে কি? এই যে পরিবর্তন সেটি আসলে কি? এই যে একটি ফোলানো বেলুন, এই ফোলানো বেলুন থেকে দেখা যায় একদিন বা 2 দিন পর আমরা কিছুই করলাম না, সেই বেলুনটি চুপসে গেল। এই পরিবর্তনটি হচ্ছে অনুব্যাপন বা নিঃসরণ। কি হয় এখানে? চিন্তা করো, এই যে বেলুন, এখানে খুব সরু একটি ছিদ্র পথ রয়েছে, এবং এই ছিদ্র পথ দিয়ে দেখা যায় যে ভিতরে যে বায়ু রয়েছে যা অত্যন্ত উচ্চ চাপে রয়েছে সেটি এই ছিদ্র পথ দিয়ে আস্তে আস্তে করে বের হয়ে যায়, এবং বের হয়ে এই অবস্থায় পরিণত হয়। অর্থাৎ অনুব্যাপন হচ্ছে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে গ্যাসীয় পদার্থের যে গতি প্রক্রিয়া বা গ্যাসীয় পদার্থের পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া, সেটি হচ্ছে অনুব্যাপন বা নিঃসরণ। এবং আমরা যদি ব্যাপনের সাথে তুলনা করি, ব্যাপনটি ছিল অত্যন্ত স্বতঃস্ফূর্ত একটি প্রক্রিয়া। চিন্তা করো, যখন আমি গরম পানির মধ্যে চায়ের পাতা দিলাম, খুব স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু রঙটি ছড়িয়ে পড়লো। কিন্তু অনুব্যাপনের ক্ষেত্রে দেখা যায় বিষয়টি স্বতঃস্ফূর্ত না, বিষয়টি স্বতঃস্ফূর্ত নয়। কেন স্বতঃস্ফূর্ত নয় বলছি? কারণ চিন্তা করো, যদি স্বতঃস্ফূর্ত হতো তাহলে তো সম্পূর্ণরূপে গ্যাসটি বাইরে বেরিয়ে হয়ে যেত। এখানে যেহেতু ছিদ্রপথ রয়েছে, সরু একটি ছিদ্রপথ রয়েছে, তাই ভিতরের গ্যাস যা অত্যন্ত উচ্চ চাপে রয়েছে সেটি একসাথে সবগুলো বের হতে পারছে না, এই ছিদ্রপথ দিয়ে আস্তে আস্তে করে বের হচ্ছে। এই ছিদ্রপথ থাকার কারণে এই বিষয়টি স্বতঃস্ফূর্ত হতে আর পারলো না। অর্থাৎ অনুব্যাপন একটি অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এবং দেখা যায় যে আমি যদি এই বেলুনের এই ছিদ্রপথ আস্তে আস্তে বড় করতে থাকি, ততই দেখা যাবে সেটি ব্যাপনের দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ এই বেলুনের যে মুখটি আছে সম্পূর্ণরূপে যদি খুলে দেই, সেটি আর অনুব্যাপন বা নিঃসরণ থাকবে না, বরং হয়ে যাবে ব্যাপন। তার মানে পার্থক্য দুইটি। ব্যাপন হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া, অন্যদিকে অনুব্যাপন হচ্ছে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপে পদার্থের পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া।
দ্বিতীয় যে পার্থক্য সেটি হচ্ছে ব্যাপন ছিল স্বতঃস্ফূর্ত, অন্যদিকে অনুব্যাপন অস্বতঃস্ফূর্ত। এবং থার্ড যে ইম্পর্টেন্ট আরেকটি পার্থক্য রয়েছে সেটি হচ্ছে ব্যাপন 3 ধরনের পদার্থের জন্যই প্রযোজ্য, অর্থাৎ কঠিন, তরল এবং বায়বীয়। 3 ধরনের পদার্থের জন্যই ব্যাপন প্রযোজ্য, কিন্তু অনুব্যাপন যা উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে পদার্থের পরিবর্তন হওয়ার প্রক্রিয়া, সেটি শুধুমাত্র এবং শুধুমাত্র বায়বীয় পদার্থের জন্যই প্রযোজ্য। তার মানে আমরা 3টি এক্সাম্পল উদাহরণ শিখলাম ব্যাপন এবং অনুব্যাপনের মধ্যে। এক, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব, আর অনুব্যাপন উচ্চ চাপ থেকে নিম্ন চাপ। 2, একটি হচ্ছে স্বতঃস্ফূর্ত আর অনুব্যাপন হচ্ছে অস্বতঃস্ফূর্ত। 3 ধরনের পদার্থের ক্ষেত্রেই ব্যাপন প্রযোজ্য, অন্যদিকে শুধুমাত্র বায়বীয় পদার্থের জন্যই অনুব্যাপন প্রযোজ্য। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ব্যাপন এবং অনুব্যাপনের পার্থক্য। আশা করি এই 3টি পয়েন্ট দিতে তোমরা কেউ ভুলবে না। এরপর আমরা চলে যাব আমাদের পরের টপিকে, যেটি হচ্ছে পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব, কিভাবে হয় পদার্থের পরিবর্তন এবং কি কি ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই। পদার্থের মূলত 2 ধরনের পরিবর্তন আছে। একটিকে বলা হয় ভৌত পরিবর্তন, আরেকটিকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। একটি হচ্ছে ভৌত পরিবর্তন, আরেকটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যে সকল ক্ষেত্রে যেই পদার্থটি রয়েছে সেটির যা শুধুমাত্র ভৌত অবস্থার পরিবর্তন হয় সেটি হচ্ছে ভৌত পরিবর্তন, আর যে সকল ক্ষেত্রে একটি পদার্থ যেই ক্ষেত্রে একটি পদার্থ এ সেটি অন্য কোনো পদার্থে পরিণত হয়ে যায় সেটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ ভৌত পরিবর্তনের ক্ষেত্রে একটি পদার্থ এ সেটি অন্য কোনো পদার্থে পরিবর্তন হয় না, শুধুমাত্র তার অবস্থার পরিবর্তন হয়। অর্থাৎ এটি যদি কঠিন থাকে হয়তোবা এটি তরল হয়ে যাবে, সেটি হচ্ছে ভৌত পরিবর্তন। অন্যদিকে কোনো একটি পদার্থ এ সেটি বিতে রূপান্তরিত হয়ে গেল, সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল, সেটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবার আমরা দেখার চেষ্টা করব মোমবাতির জ্বলন। মোমবাতির যে জ্বলন সেটি কোন ধরনের পরিবর্তন, আমরা একটু সেটা দেখার চেষ্টা করব। মোমবাতি যে জ্বলে সেটি কোন ধরনের পরিবর্তন, আমরা একটু সেটা দেখার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং অনেক সময় আমাদের পরীক্ষায় আসে যে মোমবাতির যে জ্বলন সেটি কোন ধরনের পরিবর্তন, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন নাকি উভয় ধরনের পরিবর্তন। প্রথমে আমরা যদি বলি মোমবাতি একটি শক্ত মোমবাতি ছিল, যখন জ্বলছে তখন সেটি গলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে মোমবাতি গলে যাচ্ছে, সুতরাং অবশ্যই তার অবস্থার পরিবর্তন হচ্ছে, অবশ্যই এটি এক ধরনের ভৌত পরিবর্তন। দ্বিতীয়ত তোমরা অনেকে জেনে থাকবে বা অনেকে হয়তো বা জানো না যে মোমবাতি সেটি একটি হাইড্রোকার্বন। যারা তোমরা ক্লাস 10 এ আছো তারা হাইড্রোকার্বনের নাম নিশ্চয়ই শুনেছো, কিন্তু যারা ক্লাস 9 এ যারা ক্লাস 10 এ আছো তারা হাইড্রোকার্বনের নাম শুনেছো, কিন্তু যারা ক্লাস 9 এ আছো হয়তোবা তোমরা শুনোনি, পরবর্তীতে শুনবে। হাইড্রোকার্বন হচ্ছে ওই যৌগ যার মধ্যে হাইড্রোজেন এবং কার্বন বিদ্যমান। আজকের ক্লাসের শুরুতে আমরা যে ইথিলিনের কথা বলেছিলাম সেটিও কিন্তু এক ধরনের হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন দেখা যায় মোম হচ্ছে অত্যন্ত উচ্চ কার্বন বিশিষ্ট একটি হাইড্রোকার্বন। মোমের সংকেত হতে পারে C31, H64 বা তার চেয়ে বড়। অর্থাৎ মোমের সংকেত হচ্ছে এই রকম, যেখানে প্রায় 31টি কার্বন বা তার চেয়ে বেশি সংখ্যক কার্বন এবং 64 বা তার চেয়ে বেশি সংখ্যক হাইড্রোজেন বিদ্যমান। দেখা যায় যখন মোমবাতির জ্বলন হয় তখন এই হাইড্রোকার্বনটি বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। তাহলে চিন্তা করো, একটি পদার্থ সেটি অক্সিজেনের উপস্থিতি থাকার কারণে অন্য দুইটি পদার্থে পরিণত হলো, তাহলে অবশ্যই এটি একটি রাসায়নিক পরিবর্তন, অবশ্যই। সুতরাং মোমবাতির জ্বলন শুধুমাত্র ভৌত পরিবর্তন না, বরং একটি রাসায়নিক পরিবর্তনও বটে। অর্থাৎ এই যে আমরা মোমবাতির জ্বলন দেখছি সেটি ভৌত পরিবর্তন প্লাস রাসায়নিক পরিবর্তন। যদি আমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসে আশা করি আমরা এই ব্যাখ্যাটা দিতে পারবো, আর যদি এমসিকিউতে আসে তাহলে তো কোনো কথাই নেই, আমরা বলতে পারবো যে মোমবাতির জ্বলন ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন।
দুইটি। এরপর আমরা দেখতে চেষ্টা করব গলন। গলন বলতে আমরা কি বুঝি? গলন বলতে আমরা আসলে কি বুঝি? গলন দ্বারা কি বোঝায়? তোমরা দেখতে পাচ্ছ একটি বরফের টুকরা এবং তার সামনে পানি পড়ে আছে। বরফের টুকরা ছিল, সেটা থেকে আস্তে আস্তে পানি পড়ছে। অর্থাৎ এক কথায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায়, দুঃখিত কালি ভালো দেখা যাচ্ছে না, পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর হয়েছে। আইস বা বরফ একটি কঠিন পদার্থ ছিল, সেখান থেকে পানিতে পরিণত হয়েছে। তার মানে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর হয়েছে। এই যে প্রক্রিয়ায় পদার্থ তার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়, সেটি হচ্ছে গলন। অর্থাৎ গলন হচ্ছে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর। কিন্তু এই প্রক্রিয়াটির জন্য একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে স্থির তাপমাত্রা। অর্থাৎ স্থির তাপমাত্রায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যে রূপান্তর, তাকেই বলা হয় গলন। স্থির তাপমাত্রায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যে রূপান্তর, সেটি হচ্ছে গলন। এবং যে স্থির তাপমাত্রায় এই ঘটনাটি ঘটে, তাকে বলা হয় গলনাঙ্ক। যে স্থির তাপমাত্রায় এই ঘটনাটি ঘটে, তাকে বলা হয় গলনাঙ্ক। আমরা যেহেতু বরফ নিয়ে কথা বলছি, তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তো যে এই যে বরফের গলনাঙ্ক সেটি কত। অর্থাৎ বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড, বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড, তা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে বরফের গলনাঙ্ক কত। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে আমাদের এই যে বরফ, সেই বরফের গলনাঙ্ক আসলে কত ডিগ্রি সেন্টিগ্রেড। সাজিদ আনোয়ার, আমার বন্ধু সাজিদ আনোয়ার, তুমি উত্তর করেছো 0, উত্তর সঠিক। হাসনাত, নুসরাত জাহান জারিন, তোমরা সবাই উত্তর করেছো এক্স্যাক্টলি। আমরা সবাই জানি যে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু কেউ কি আমাকে বলতে পারবে সেটি কত কেলভিন, অর্থাৎ কেলভিন তাপমাত্রায় সেটি কত? তোমরা আমাকে জানিয়ে দাও যে কেলভিন তাপমাত্রায় এই যে বরফ, তার গলনাঙ্ক কত। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে একটু জানিয়ে দাও যে বরফের গলনাঙ্ক কত কেলভিন। এই ক্ষেত্রে কিন্তু আমরা ডিগ্রি কেলভিন বলি না, জাস্ট কেলভিন বলি, যে বরফের গলনাঙ্ক কত কেলভিন। সাজিদ আবার উত্তর করেছে 273, খুবই ভালো উত্তর দিয়েছো, কারেক্ট উত্তর দিয়েছো। অন্যরা উত্তর দিতে শুরু করো। নিশ্চয়ই তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 273 কেলভিন আসলে একই কথা। অর্থাৎ আমরা যদি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিতে চাই, শুধুমাত্র আমাদেরকে যোগ করতে হয় 273, অর্থাৎ 273 যোগ করলে আমরা পেয়ে যাই কেলভিন তাপমাত্রা। যেহেতু বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা এই 0 এর সাথে যুক্ত করলাম 273, তার মানে সেটি হয়ে গেল 273 কেলভিন। এরপর আমরা যদি জানার চেষ্টা করব সেটি হচ্ছে স্ফুটন। যাদের বাসায় এখনো পানির ফিল্টার নেই, যারা এখনো পানি ফুটিয়ে আমরা খাই, তারা নিশ্চয়ই এই প্রসেসটির সাথে সবাই পরিচিত। আমরা দেখি পানি আমরা দিয়েছি, নিচে আগুন জ্বলছে, কিছুক্ষণ পর দেখা যায় পানি ফুটতে শুরু করেছে এবং এক ধরনের ধোঁয়ার মতো উপরে উঠছে। এটি আসলে আর কিছুই না, বরং জলীয় বাষ্প। তার মানে তোমরা চিন্তা করো, পানি তার তরল অবস্থায় ছিল এবং সে চলে যাচ্ছে জলীয় বাষ্পে, অর্থাৎ তার বায়বীয় অবস্থায়। অর্থাৎ কোন একটি পদার্থ তার তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় রূপান্তর হচ্ছে। এই রূপান্তরটিকেই বলা হয় হচ্ছে স্ফুটন। কিন্তু আবারও এখানে একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে একটি স্থির তাপমাত্রা থাকতে হবে। অর্থাৎ স্থির তাপমাত্রায় কোন পদার্থের তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় যে রূপান্তর, তাকে বলা হয় স্ফুটন বা বয়েলিং। এবং আবারও গলনের মতো যেই স্থির তাপমাত্রায় পদার্থ তার তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় রূপান্তর হয়, সেই তাপমাত্রাটিকে বলা হয়, যেহেতু গলনের জন্য বলা হয় গলনাঙ্ক, স্ফুটনের জন্য বলা হয় স্ফুটনাঙ্ক। সেটা কি বলা হয়? স্ফুটনাঙ্ক বা বয়েলিং টেম্পারেচার।
তোমরা আবারও আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তো যে এই যে পানি নিয়ে আমরা আলোচনা করছি, পানির স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড, পানির স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড তা তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমরা আমাকে আরো বলবে এই যে আমরা স্ফুটনাঙ্ক পাবো পানির একটি ডিগ্রি সেন্টিগ্রেডে সেটি কত কেলভিন, সেটিও আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে পানির স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড এবং কত কেলভিন। রাবু আক্তার, দিলওয়ার হোসেন, বাকিবুল্লাহ তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। আবিদ হাসান, বাকিবুল্লাহ, সরল তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আমরা যদি এই সেন্টিগ্রেডকে কেলভিনে নিতে চাই, একটু আগেই আমি বলেছি যে সেন্টিগ্রেডে যত তাপমাত্রা হয় তার সাথে আমরা যুক্ত করব 273, তাহলে আমরা পেয়ে যাব কেলভিন তাপমাত্রা। তার মানে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 373 কেলভিন তাপমাত্রা। যারা তোমরা এখনো জানো না তারা জাস্ট এই কনভার্সনটিকে জেনে নাও, কারণ কেলভিন তাপমাত্রা আমাদের খুবই প্রয়োজন এবং পরীক্ষার সময় কিন্তু সেন্টিগ্রেড না দিয়ে কেলভিন দিয়ে দিতেই পারে। সুতরাং আমরা যেন এই কনভার্সনটি পারি, যত পাবো আমরা ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা তার সাথে শুধুমাত্র 273 যোগ করবো, আমরা পেয়ে যাব কেলভিন তাপমাত্রা, পানির গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক। আমরা এরপর আরেকটি বিষয় জানার চেষ্টা করব, সেটি হচ্ছে স্ফুটন নাকি সত্য বাষ্পীভবন। তোমরা যারা এখনো এই টার্মটি সম্পর্কে জানো না তারা একটু জাস্ট চিন্তা করো, বাসায় অনেক সময় আমাদের ফ্লোরে পানি পড়ে যায় বা রাস্তা অনেক সময় ভেজা থাকে, কিন্তু দেখা যায় এই ভেজা কিন্তু সবসময় থাকে না। দেখা যায় কিছুক্ষণ পর সেই পানিটি শুকিয়ে গিয়েছে। কিভাবে হয় এই ঘটনা? সেই ঘটনাটি আর কিছুই না বরং সত্য বাষ্পীভবন। স্ফুটন হওয়ার জন্য আমাদেরকে একটি নির্দিষ্ট তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছানো খুবই জরুরি। অর্থাৎ স্ফুটনাঙ্কে গিয়ে যখন উচ্চ তাপমাত্রায় কোন পদার্থ তার তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় পরিণত হয় সেটি হচ্ছে স্ফুটন। অন্যদিকে যখন কোন তরল পদার্থ থেকে তার বায়বীয় অবস্থায় স্বাভাবিক তাপমাত্রায় স্বাভাবিক চাপে সংঘটিত হয় সেটি হচ্ছে সত্য বাষ্পীভবন এবং তার ইংরেজিতে নাম হচ্ছে ইভাপোরেশন। তোমরা অনেকেই হয়তোবা লবণ তৈরির প্রক্রিয়া বা লবণ ইন্ডাস্ট্রিতে কিভাবে লবণ প্রোডাকশন করা হয় বা উৎপাদন করা হয় তোমরা জানো, যে একটি জায়গায় হচ্ছে বাঁধ দিয়ে বা একটি বর্ডার তৈরি করে হচ্ছে সমুদ্রের পানি নেওয়া হয় এবং দেখা যায় যে কিছুদিন পর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে সেখান থেকে সব পানি চলে যায়, শুধুমাত্র থাকে হচ্ছে লবণ। এই ঘটনাটি কিভাবে ঘটেছে? আমরা কি কোনো তাপ দিয়েছি? আমরা কি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে সেখানে নিয়ে গিয়েছিলাম? না, দেখা যায় যে ওই পানির উপরিতল থেকে স্বতঃস্ফূর্তভাবে পানির বাষ্পীভবন হয়। এই প্রক্রিয়াটি কি বলা হয়? ইভাপোরেশন বা সত্য বাষ্পীভবন। সুতরাং স্ফুটনের জন্য বাইরে থেকে আলাদাভাবে তাপ দেওয়ার প্রয়োজন এবং স্ফুটনাঙ্কে নেওয়া জরুরি। অন্যদিকে সত্য বাষ্পীভবনের জন্য স্ফুটনাঙ্কে নেওয়া জরুরি না, বরং যে কোনো তরল পদার্থ তার উপরের যে তল রয়েছে সেখান থেকে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে সত্য বাষ্পীভবন হয় বা এমনিতেই হচ্ছে বাষ্পীভবন হয়, সেটিকে বলা হয় সত্য বাষ্পীভবন বা ইভাপোরেশন। ডেফিনেটলি স্ফুটন প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত, অন্যদিকে সত্য বাষ্পীভবন প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতি। সুতরাং এটি হচ্ছে স্ফুটন এবং সত্য বাষ্পীভবন। তোমাদের বইতে সত্য বাষ্পীভবন টার্মটি নেই, কিন্তু যেহেতু স্ফুটনের সাথে এটি জড়িত আমার কাছে মনে হয়েছে এটি তোমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। সুতরাং আশা করি সত্য বাষ্পীভবন সম্পর্কে তোমাদের ধারণা কিছুটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা যদি জাস্ট একটু আমরা এখন পর্যন্ত যা পড়লাম আমরা যদি একটু সামারাইজ করি, আমরা বলতে পারি আইস যেটি কঠিন পদার্থ তাকে যদি আমরা তাপমাত্রা দেই সেটি মেল্ট হবে অর্থাৎ গলন হবে, সেটি চলে যাবে তার তরল অবস্থায় পানিতে। যদি আরো পরিমাণ তাপ দেই তাহলে দেখা যাবে সেটি ইভাপোরেশন হবে, সেটি বাষ্পীভবন হবে, অর্থাৎ পেয়ে যাবো আমরা জলীয় বাষ্প। অন্যদিকে আমরা যদি এই স্টিমকে যদি আমরা ঘনীভবন করি আমরা পাবো তরল, এবং তাকে যদি আমরা আবার শীতলীকরণ করি আমরা পেয়ে যাব আইস। এইভাবেই কাজটি হয়ে থাকে। আমরা এরপর যে জিনিসটি দেখব সেটি হচ্ছে তাপ প্রদানের বক্ররেখা। আমাদের পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, তাপ প্রদানের বক্ররেখা।
একটি গ্রাফের মাধ্যমে দেখানো যে কিভাবে তাপের পরিবর্তন হয়েছে। মনে করো আমরা কোনো পদার্থকে, ধরলাম পানিকে, -20°C থেকে 120°C পরিণত করব। প্রশ্ন হচ্ছে এটি করতে তাপ প্রদানের বক্ররেখাটি কেমন হবে? তাপ প্রদানের যে বক্ররেখা সেটি কি হবে? আমি আবার বলছি, -20°C থেকে 120°C যদি আমি পানিকে নিতে চাই, তাহলে কিভাবে এই তাপ প্রদানের বক্ররেখাটি পরিবর্তন হবে সেটি আমাদের পরীক্ষার জন্য, বিশেষ করে আমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসো আমরা একটু দেখে নেই কিভাবে এই তাপ প্রদানের বক্ররেখা বের করতে হয়। তাপ প্রদানের বক্ররেখা যখন আমরা করতে যাব, তখন x অক্ষে থাকবে হচ্ছে সময়, অন্যদিকে y অক্ষে থাকবে হচ্ছে তাপমাত্রা। x অক্ষে থাকবে সময় এবং y অক্ষে থাকবে হচ্ছে তাপমাত্রা। আমরা যে তাপমাত্রা থেকে শুরু করব -20°C, সেটি হচ্ছে সেখান থেকে আমরা স্টার্ট করব এবং ফাইনাল টেম্পারেচার হচ্ছে আমাদের 120°C। আমরা যখন তাপ প্রদানের বক্ররেখা আঁকতে যাব, তখন দুইটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতেই হবে। সেটি হচ্ছে তার গলনাঙ্ক কত এবং স্ফুটনাঙ্ক কত। যেমন আমরা একটু আগে বলে আসলাম যে পানি, তার গলনাঙ্ক হচ্ছে 0°C এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। গলনাঙ্ক 0°C এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। মনে রাখবে, এই যে -20°C আছে, অবশ্যই এটি কি বরফ। আমরা যদি তাকে 120°C তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত করতে চাই, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে সবার প্রথমে বরফটি পানিতে পরিণত হবে, পানিতে পরিণত হওয়ার পর 100°C গিয়ে সেটি জলীয় বাষ্পে রূপান্তরিত হবে। আমরা যদি শুরু করি -20°C, এটি হচ্ছে 0°C এবং এটি হচ্ছে 100°C, তাহলে দেখা যাবে এই যে -20 থেকে 0°C, সেখানে আমাদের সময়ের সাথে তাপমাত্রা বাড়াতে হবে। এরপর যখন সে 0°C পরিণত হয়ে গেল, তখন কিন্তু তাপমাত্রার আর কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কারণ দেখা যাবে এই কন্ডিশনে কিছু সময় জুড়ে ওই বরফ সেটি পানিতে পরিণত হবে, অর্থাৎ তার গলন সংঘটিত হবে। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত গলন সম্পূর্ণভাবে সংঘটিত না হয়, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হবে না। মনে করি কিছু সময় পর সম্পূর্ণরূপে বরফ সেটি পানিতে পরিণত হয়ে গিয়েছে, অর্থাৎ এই অবস্থায় সে ছিল 0°C তাপমাত্রার বরফ, এই তাপমাত্রায় সে হচ্ছে 0°C তাপমাত্রার পানি। এরপর দেখা যাবে এই 0°C তাপমাত্রায় যতই আমি তাপ দিচ্ছি, সময়ের সাথে সাথে ততই আমার তাপমাত্রা বাড়ছে এবং তাপমাত্রা বাড়তে বাড়তে এমন একটা পয়েন্ট চলে আসবে যখন তার তাপমাত্রা হচ্ছে 100°C। এটি কি? এটি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। অর্থাৎ এই অবস্থায় এসে এবার পানিটি জলীয় বাষ্পে পরিণত হবে। আবারও গলনের মতো একই অবস্থা, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পানি জলীয় বাষ্প না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পানি জলীয় বাষ্প না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই তাপমাত্রা স্থির থাকবে, অর্থাৎ এই সময় জুড়ে তাপমাত্রা স্থির থাকবে। অর্থাৎ এটি হচ্ছে 100°C তাপমাত্রার পানি, আর এই অবস্থায় সে হচ্ছে 100°C তাপমাত্রার জলীয় বাষ্প। যখন সম্পূর্ণ পানি জলীয় বাষ্পে পরিণত হয়ে গেল, তখন দেখা যাবে তাপমাত্রা আবারও পরিবর্তন হবে এবং আলটিমেটলি আমি পাবো আমার 120°C তাপমাত্রার জলীয় বাষ্প। তাহলে আমাদের তাপীয় বক্ররেখাটি হবে এইরকম, -20 থেকে 0°C তাপমাত্রায় বাড়ছে, এরপর আস্তে আস্তে বরফ থেকে পানিতে পরিণত হবে। এই অবস্থায় তার কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না, এটি হচ্ছে পদার্থের গলন। এরপর আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে, 100°C পৌঁছাবে, অর্থাৎ তার স্ফুটনাঙ্কে পৌঁছাবে। স্ফুটনাঙ্কে পৌঁছানোর পর সেটি পানি থেকে জলীয় বাষ্পে রূপান্তরিত হবে এবং যখন সম্পূর্ণ পানি জলীয় বাষ্পে রূপান্তরিত হয়ে গিয়েছে, তখন আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে। আমাদের পরীক্ষার জন্য
এই তাপ প্রদানের বক্ররেখা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলতেই পারে যে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে পদার্থটি এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পরিবর্তিত হবে, তার জন্য তাপ প্রদানের বক্ররেখা লিখো। আমরা জাস্ট একটি প্রশ্ন দিয়ে আজকের ক্লাসটি মোটামুটি শেষ করতে চাচ্ছি। আমাদের কাছে একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে কোন একটি পদার্থ বস্তু Z রয়েছে, তার জন্য তাপ প্রদানের বক্ররেখাটি এমন। আমি একটু জাস্ট মোছার জন্য সময় নিচ্ছি। কোন একটি পদার্থ রয়েছে যার জন্য তাপ প্রদানের বক্ররেখাটি হচ্ছে এরূপ। যেখানে তোমরা বুঝতেই পারছো ঠিক আগের মতোই একটি অবস্থা, একটি তাপমাত্রা থেকে শুরু করে এই অবস্থায় আসলো, তারপর কিছুক্ষণ তাপমাত্রা স্থির রয়েছে, বি অবস্থায় গেল, তাপমাত্রা আবার বাড়ছে, সি অবস্থায় গেল, এবং সি অবস্থায় যাওয়ার পর আবার তাপমাত্রা কিছুক্ষণ স্থির রয়েছে এবং তারপর আবার তাপমাত্রা বাড়ছে। প্রশ্ন এখানে দুইটি, সেটি হচ্ছে এই পদার্থের গলনাঙ্ক কত এবং এই পদার্থের স্ফুটনাঙ্ক কত। আমাদের অবজেক্টিভে এইভাবে প্রশ্ন আসতে পারে যে একটি পদার্থের তাপীয় বক্ররেখা দেয়া আছে, পদার্থটির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কত। চিন্তা করো, আমরা গলন বলতে কোন জায়গাটা বোঝাই? যে জায়গায় দেখা যায় যে বস্তুটির তাপমাত্রা স্থির রয়েছে এবং বেশ কিছু সময় পর আবারও তাপমাত্রা রাইজ করছে, সেটি হচ্ছে প্রাথমিকভাবে তার গলন, এবং পরে আমরা যেই আরেকটি অংশ দেখতে পাই সেটি হচ্ছে পদার্থের স্ফুটন। আমরা যদি শুধুমাত্র এই গ্রাফ থেকে দেখি, এই পদার্থটি 54 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেখা যাচ্ছে, তার তাপমাত্রা স্থির আছে এবং সম্পূর্ণ পদার্থটি তরলে পরিণত হচ্ছে। সুতরাং তার গলনাঙ্ক হবে হচ্ছে 54 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং একই রকম ভাবে দেখা যাচ্ছে 154 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আবারও একটি এক্স অক্ষের সমান্তরাল একটি রেখা দেখা যাচ্ছে, যেটি হচ্ছে সি থেকে ডি পর্যন্ত। অর্থাৎ এই তাপমাত্রায় সেটি তার পানি অবস্থা থেকে তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় রূপান্তরিত হচ্ছে। সুতরাং এটি হচ্ছে তার স্ফুটনাঙ্ক, তার মানে তার স্ফুটনাঙ্ক হচ্ছে 154 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং এইভাবে যদি আমাদের এমসিকিউ তে প্রশ্ন আসে, আশা করি আমরা সবাই উত্তর করতে পারবো। যেখানে এক্স অক্ষের সমান্তরাল আমরা রেখা দেখতে পাবো, সেটি হতে পারে গলনাঙ্ক, হতে পারে স্ফুটনাঙ্ক। প্রথমে যেটি দেখতে পাবো, যেটি কম তাপমাত্রার, অবশ্যই সেটি হবে গলনাঙ্ক, যেটি তুলনামূলক বেশি তাপমাত্রার সেটি হবে স্ফুটনাঙ্ক। এরকম ভাবে যদি প্রশ্ন আসে, আশা করি আমরা সবাই উত্তর করতে পারবো গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কত। সুতরাং তাপ প্রদানের বক্ররেখা থেকে দুই ভাবেই প্রশ্ন আসতে পারে, এমসিকিউ তেও আসতে পারে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জানতে চাইতেই পারে, আর অন্যভাবে ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসতে পারে যে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে এত ডিগ্রি সেন্টিগ্রেডে আমার রূপান্তর করতে হবে, তাপ প্রদানের বক্ররেখাটি কেমন হবে। সো আশা করি এই প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের যে অংশটুকু দেখানোর চেষ্টা করলাম, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো জায়গায় যদি তোমরা বুঝতে না পারো, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। আজকে 9টা থেকে যে লাইভ ক্লাস, সেকেন্ড লাইভ ক্লাস হবে, যেখানে আমি তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ পদার্থের গঠন নিয়ে আলোচনা করব, সেই লাইভ ক্লাসের শুরুতে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো আমি সলভ করার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। 9টার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। শুভরাত্রি।